আহ শুভ রাত্রি, শুভ সন্ধ্যা। যদিও রাত এখন 10টা। সবাইকে স্বাগতম আমাদের আর এবং আর স্টুডিও দিয়ে ডাটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন সিরিজের আজকের যে পর্ব সেটি অত্যন্ত স্পেশাল একটি পর্ব হতে যাচ্ছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইউজিং আর। এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে ডক্টর এহসানুল হক, ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমার বন্ধুবর, গতকালও আমরা চেষ্টা করেছিলাম, আপনারা অনেকেই জানেন যে টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য আমাদের দিন স্থগিত করতে হয়েছিল, কিন্তু আজকে আর কোনো ইস্যুস নেই। অলরেডি স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সরাসরি আমার বন্ধুবরের কাছেই চলে যাব। আহ, আপনাদের যদি যারা অনলাইনে আছেন, যদি কোনো বিষয়ে জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে কমেন্টে বলবেন। এবং আপনাদের হয়ে আমি আমাদের যে গেস্ট স্পিকার আছে ওনাকে আমি প্রশ্নগুলো করব, এবং আশা করি আজকের এই সেশনটি একটি ফ্রুটফুল সেশন হবে। এবং আমি তাহলে চলে যাচ্ছি সরাসরি আজকের গেস্ট গেস্ট স্পিকার ডক্টর এহসানুল হক। বন্ধু, প্লিজ। ধন্যবাদ, ডক্টর মাহবুব রহমান। আমি প্রথমে সরি যে গতকালকের আমাদের খুবই একটা প্লিজ। টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা এটা শুরু করতে পারিনি। আজকে আমরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের পিসি এর অবজেক্টিভটা কি, আমরা কেন এটা অ্যানালাইসিস করি, কিভাবে করব, এবং এইটার ডাটার ইন্টারপ্রিটেশনটা কি কি হবে, এই তিনটে বিষয়ে আমরা ফোকাস করব। তো আমি প্রথমে পিসিএ, যদি আমি ইন এ নাটশেল একটা বলি, যে পিসিএ হচ্ছে ডাটার ডাইমেনশনটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি। যদি আমি একটা ডাটা সেট এখানে শো করি, সাপোজ এটা যদি আমরা দেখি, সাপোজ এটা একটা আমাদের একটা ডাটা সেট। সো আমাদের যে প্রথম যে কলাম, যেটা ফার্স্ট কলাম, এখানে আমাদের কিছু জেনোটাইপ আছে, 30 জেনোটাইপস, এবং এখানে বিভিন্ন ভেরিয়েবলের উপরে আমরা এই ডাটাগুলো কালেক্ট করছি। সো এটা জেনোটাইপ হইতে পারে, ইভেন যারা সয়েল সায়েন্স, আমাদের একজন আছে সয়েল সায়েন্স। সো এগুলো বিভিন্ন লোকেশন হইতে পারে, লোকেশন, এবং এগুলো ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল লাইক ক্যাডমিয়াম কন্টেন্ট, হেভি মেটালস, নিউট্রিন কন্টেন্ট, আদার্স, যে কোনো ভেরিয়েবল হইতে পারে। তো এখানে যদি আমরা আমাদের ডাটার ডাইমেনশনটা চিন্তা করি, এখানে আমাদের আছে 12 ভেরিয়েবলস এবং 30 জেনোটাইপস। ট্রিটমেন্ট মিনস জেনোটাইপস, ভেরিয়েবল আছে 30। সো এখন যদি আমি, আমার উদ্দেশ্য হয় যে না, এখান থেকে আমি বেস্ট কিছু জেনোটাইপকে সিলেক্ট করি, অথবা আমার যদি লোকেশন হয় এগুলো, যে এই বেস্ট কিছু লোকেশন আমি সিলেক্ট করি। এখন আমি হোল ডাটাটা যদি আমি দেখি, তাহলে এখান থেকে আমার ইন্টারপ্রেট করতে বুঝতে অসুবিধা হবে। এখন যদি আমি, এবং এই ডাটাগুলো কোরিলেটেড, এখন যদি ডাটা ডাইমেনশনটাকে আমি কমাই নিয়ে আসি, সাপোজ এখানে আমার 12টা ভেরিয়েবল আছে, আমি যদি এই, এবং এই ভেরিয়েবলগুলো কোরিলেটেড, যদি এই ভেরিয়েবলগুলোকে আমি এদের কোরিলেশনটাকে ব্রেক করতে পারি এবং নতুন কিছু ভেরিয়েবল তৈরি করতে পারি, অল্প 2টা বা 3টা, তাহলে আমার তখন এই ডাটাগুলোকে আমার ইন্টারপ্রেট করতে খুব ইজি হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্টের উদ্দেশ্য, যে ভেরিয়েবলের ডাইমেনশনটাকে কমাই নিয়ে আসে এবং ভেরিয়েবলগুলোর মধ্যে যে কোরিলেশন ছিল এটাকে ব্রেক করে দাও, ইন্ডিপেন্ডেন্ট কিছু ভেরিয়েবল তৈরি করা, এবং যে ভেরিয়েবলগুলো দিয়ে আমি ইজিলি আমার যে টার্গেট, যে আমার অবজেক্টিভ, সেটাকে আমি ইজিলি ক্লারিফাই করতে পারবো। এটা হচ্ছে আমার পিসি এর, আমরা যদি, এটা টেকনিক্যাল কথা না, এটা জাস্ট আমাদের বোঝার জন্য। এখন আমরা তাহলে এটা পিসিএ অ্যানালাইসিসটা করবো কিভাবে। এখানে আর এর কিছু প্যাকেজ আছে, অনেক ধরনের, অনেক কটা প্যাকেজ আছে। তো ফার্স্ট, আমরা অলরেডি, আমার বন্ধু যে জিজি প্লট, এইগুলো আমাদের যে প্রাইমারি আলোচনা হয়ে গেছে, আমরা প্রথমেই ডাটাটা যেটা আছে সেটাকে আমরা এখানে আর ইম্পোর্ট করব। তো আমার ডাটা ইম্পোর্ট করার যে কমান্ড, ডিফাইন্ড কমান্ডস আছে, তো আমরা এখানে একটা কমান্ড ইউজ করছি। তাহলে আমি আমার এই ডাটা সেটটাকে আমি আমার আর এর মধ্যে আমি নিয়ে আসলাম। তো এটা আর এর মধ্যে ইম্পোর্ট হয়ে গেল। এখন ডাটাটাকে আমি যে ভিউ করতে চাই, এখানে জাস্ট হেড টেইল কিছু কমান্ড আছে, এগুলো আমরা দিলে ডাটাগুলো কিছু এখানে তাদের ভিতরে কি আছে এটা বোঝার জন্য আর কি। এবং যে কোনো অ্যানালাইসিস শুরু করার আগে আমার ডাটার স্ট্রাকচারটা দেখতে হবে, ডাটার স্ট্রাকচারটা কেমন। তো আমি যে স্ট্রাকচারিক দেখি, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে এই যে জেনোটাইপ, এটা হচ্ছে আমার ট্রিটমেন্ট, কিন্তু এখানে এখানে শো করতেছে ক্যারেক্টার হিসেবে, এবং এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল, সেগুলো নাম্বার হিসেবে, সেগুলো ঠিক আছে। কিন্তু জেনোটাইপটাকে এখানে আমার যদি এটা ট্রিটমেন্ট হয়, কিন্তু আর এটাকে রিড করতেছে ক্যারেক্টার হিসেবে।
এই জন্য যে কোনো ডাটার শুরুতে আমাকে ট্রিটমেন্টটাকে ডিফাইন করে দিতে হবে যে এটা আমার ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটাকে আমি কিভাবে ডিটারমাইন করব? এটা এস ফ্যাক্টর, এই যে একটা, এটা একটা কমান্ড। আমি যদি এখন এই ক্যারেক্টারটাকে এস ফ্যাক্টর দিয়ে আমি ফ্যাক্টরে রূপান্তর করে দিব, আমি যেটা রান দিই, তাহলে আমার এই জেনোটাইপ যে ভেরিয়েবলটা ছিল বা বা যে নিউ ক্যারেক্টারটা ছিল সেটা এখন ফ্যাক্টর অথবা ট্রিটমেন্টে রূপান্তর হবে। এখন যদি আমি স্ট্রাকচারটা দেখি, তাহলে আপনারা আগে যারা দেখছেন যে জেনোটাইপ ছিল এখানে নিউমেরিক্যাল, NUM, ক্যারেক্টার ছিল CHR, এখন সেটা দেখাচ্ছে ফ্যাক্টর এবং তার লেভেল হচ্ছে 30, মানে 30টা জেনোটাইপ এখানে আমার আছে এইটা। তো আমি এখন পিসি এর জন্য আমার যে প্যাকেজ, অনেকগুলো প্যাকেজ আছে। তো অ্যাভেলেবেল যে প্যাকেজ, আমি দুটো প্যাকেজ এখানে ইউজ করছি, ফ্যাক্টো এক্সট্রা, ফ্যাক্টো মাইনার। অন্য প্যাকেজ দিয়েও এগুলো করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি প্যাকেজগুলোকে লোড করে নিলাম। এখন আমি সিম্পলি আমি পিসি আমার যে ডাটাটা ছিল, এই ডাটাটা আমি পিসি এ অ্যানালাইসিস করবো। আমি জাস্ট এই পিসি কমান্ড দিয়ে আমি যেটা রান দিই এই প্যাকেজের আন্ডারে, তাহলে আমার অলরেডি আমার অ্যানালাইসিস হয়ে গেছে। মোটামুটি যেটা আমার দরকার সেগুলো হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই আমার কি কি দরকার, তা আমি যদি প্রিন্ট করি, আমার এখানে এই অ্যানালাইসিস যে হয়েছে তার ভিতরে আমার কি কি ম্যাটেরিয়ালস বা রেজাল্টস আছে সেগুলো এখানে আছে। তো আমার এখান থেকে যেটা দরকার আমি সেটাকে নিব। ইউজুয়ালি আমার দরকার হয় যে আহ, কয়টা পিসি আমার দরকার, কোন কোন জেনারেটরের জন্য কোন কোন পিসি এর মান কেমন, এবং কোন কোন ভেরিয়েবল কোন কোন পিসি এর সাথে রিলেটেড, তাদের কন্ট্রিবিউশনটা কেমন, এগুলো আমার দরকার হবে। সেগুলো আমরা এই সবগুলোই অ্যানালাইসিসের ভিতরে আছে। তো আমার যেটা দরকার হয় আমি সেটাকে আমি যদি জাস্ট ভিউ করি বা বিভিন্নভাবে এগুলো করা যায়, এই যে সিম্পলি আমি যদি ভিউ করি, তাহলে আমার এই যে একটা এখানে একটা চলে আসলো ডাইমেনশন 1, ডাইমেনশন 2, 3, 4, ইট মিনস PC1, PC2, PC3, 4, 5। এবং আমার এদিক দিয়ে জেনোটাইপ 30 জেনোটাইপস, এটা এই, এটা একটা আমার টেবিল অনেক সময় আমার রেজাল্ট শো করার জন্য আমার থিসিস বা পেপারে দরকার হয়, এটা একটা টেবিল। এরপরে যদি আমি পরেরটাতে যাই, আহ, আহ, উম, এগুলো হচ্ছে আমার এই এই কোঅর্ডিনেট, এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা জেনোটাইপের জন্য PC1 এর, PC2, PC3 এর ভ্যালু কেমন, এটা জাস্ট এটা আমার আউটপুট হিসেবে লাগবে থিসিসে অ্যাপেন্ডিক্স অথবা টেবিল হিসেবে, এটা অনেক সময় দেওয়া হয়। আহ, এরপরে এভাবে আমার আমার এখান থেকে আমার যেগুলো দরকার আমি সেগুলোকে আমি নিয়ে আসি। যদি আমি এভাবে দেখি পিসি লোডস, এগুলোকে আমি যদি এখন CSV ফাইলে আমি চাইলে আমি এগুলোকে আমার সেভ করে ভবিষ্যতে ইউজ করার জন্য সেভ করে রাখতে পারি। write.csv যে আমার কমান্ড আছে, এই কমান্ড যদি আমি লিখে ফেলি, তো আমি অলরেডি কমান্ড রান দিয়ে এটা লিখে রাখছি এখানে আমার যে আউটপুটটা আমি ইয়ে করার জন্য। আমি যে পিসি ভ্যালুস গুলো আমি বের করেছি, আমি যে একটু শো করি, এই যে আমার যেগুলো অলরেডি আমি শো করেছিলাম সেগুলো আমার এখন CSV ফাইল বা এক্সেল ফাইল হিসেবে আমার ইজিলি চলে আসছে। এগুলো হচ্ছে আমার 30 জেনোটাইপ, Z1 থেকে Z30। আর এগুলো হচ্ছে PC1, 2, 3 বা ডাইমেনশন 1, 2, 3 যেটাই বলা হয়, এগুলো হচ্ছে তার ভ্যালুস। এটা আমি ইজিলি রাইট করে রাখতে পারি। আবার আইজেন ভ্যালু, অনেক সময় আমি যদি এটা দেখি, এটা আমাদের দরকার হয় যে আইজেন ভ্যালু কম্পোনেন্ট 1, যে PC কম্পোনেন্ট 1 তার আইজেন ভ্যালু কত, এবং ওই কোন পিসি কম্পোনেন্ট কত পার্সেন্ট ভেরিয়েশন কাভার করতেছে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের থিসিসে বা পেপারে লাগে। তো এখানে আমি যদি কম্পোনেন্ট 1 চিন্তা করি, কম্পোনেন্ট 1 এখানে 42, অ্যাপ্রক্সিমেটলি 42% ভেরিয়েশন কাভার করতেছে। এবং কম্পোনেন্ট 2 আমার 39% ভেরিয়েশন কাভার করতেছে। এবং অলমোস্ট প্রথম দুইটা কম্পোনেন্ট আমার 81% ভেরিয়েশন কাভার করতেছে। এগুলো আমাদের থিসিসের জন্য লাগবে বা আউটপুট হিসেবে লাগবে। এখন নেক্সট, এগুলোকে আমি ইচ্ছা করলে রাইট করে আমার ল্যাপটপে বা আমার পরবর্তী ইউজ করার জন্য এগুলো রেখে দিতে পারি। সেগুলো কমান্ড এগুলো আছে, এগুলো সিম্পল কমান্ড। তো আমি এগুলো লিখে রাখছি। এটা আমি যদি একটু শো করি, আইজেন ভ্যালুস, এগুলো হচ্ছে কম্পোনেন্ট 1, 2, 3। এবং এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আইজেন ভ্যালুস অ্যান্ড পার্সেন্টেজ অফ ভেরিয়েন্স, কিউমুলেটিভ পার্সেন্টেজ। আমরা যদি প্রথম তিনটা কম্পোনেন্ট মোটামুটি 87% আমার ভেরিয়েশন কাভার করতেছে, এটা একটা।
তো এই দুইটা জিনিস আমার এখানে সবগুলো দরকার নেই, এই দুটো জিনিস আমার নেক্সট দরকার হবে। তো এখন আমি এখানে কোশ্চেন হচ্ছে আমার যে রেজাল্ট আমি আউটপুট এখানে শো করছি, এখানে টোটাল 100% ভেরিয়েশন কভার করার জন্য আমার লাগছে টোটাল 12 কম্পোনেন্ট। কিন্তু আমি ফার্দার যখন আমি ইন্টারপ্রিটেশনে যাবো, ইউজ করবো, আমার 12 কম্পোনেন্ট দরকার নাই। আমি হাউ মেনি কম্পোনেন্টস আই হ্যাভ টু ডিটারমাইন, সেটা কিভাবে আমি এই ডিসিশনটা নিব, সেটার জন্য আমার টেস্ট আছে, এটা কেবল হয় স্ক্রিপ্ট টেস্ট। এগুলো বিভিন্ন কমান্ড আছে, এখানে একটা কমান্ড আমি শো করতেছি। তো এইটা একটা স্ক্রিপ্ট টেস্ট। তাহলে আমি হাউ মেনি পিসি কম্পোনেন্ট আই উইল কনসিডার ফর মাই ফার্দার ডিসকাশন বা ফার্দার রেজাল্টস। এখানে আমি যদি স্ক্রিপ্টটা এখানে শো করতেছে, এটা যদি দেখাই, এখানে তারা এটা এখানে শার্পলি বেন্ড হয়েছে 3 নম্বর যে কি বলবো কম্পোনেন্টে। আমি ফার্স্ট 3 কম্পোনেন্ট আমার এনাফ, তা বাকি কম্পোনেন্ট গুলো আমি আর কনসিডার করবো না, অথবা ফার্স্ট ইভেন এখানে আমাদের ফার্স্ট 2 কম্পোনেন্ট এনাফ। তাহলে আমাদের এখানে টার্গেটটা কি হলো, আমি যেটা শুরুতে বলছিলাম যে আমার 12 ভেরিয়েবল ছিল আমার শুরুর যে ডাটাগুলোতে, এবং ওই ওই ভেরিয়েবল গুলো কোরিলেটেড ছিল। এখন আমি 12 ভেরিয়েবল থেকে আমি রিডাকশন করে নিয়ে আসলাম দুইটা ভেরিয়েবল, PC1 এবং PC2। এবং PC1 এবং PC2 এটা এদের মধ্যে কোনো কোরিলেশন নাই, নন কোরিলেটেড। এটা অনেক সময় শো করা লাগে আমাদের পেপারে, থিসিসে, ফার্দার ডিসকাশনের জন্য। এরপরে আমি যেটা এখানে ওই ভেরিয়েন্স, কোন পিসি কম্পোনেন্ট কত ভেরিয়েন্স কভার করছে, সেটা একটা গ্রাফিক্যাল ভিউ। এই গ্রাফগুলো জিজি প্লট অলরেডি আমার বন্ধু এটা আলোচনা করছে, জিজি প্লট দিয়ে আরো সুন্দরভাবে করা যায়। এখানে জাস্ট একটা গ্রাফিক্যাল ভিউ। তো আমরা টেবুলার ভিউ, টেবুলার ফর্ম ইউজ করতে পারি, গ্রাফিক্যাল ফর্ম যেটা সুবিধা হয় এটা ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা পিসি কম্পোনেন্ট টোটাল 12, সেখান থেকে আমরা স্ক্রিপ্ট প্লট টেস্ট করলাম, পরে আমরা ডিসিশন নিলাম ফার্স্ট 2 কম্পোনেন্ট অথবা ফার্স্ট 3 কম্পোনেন্ট আমরা কনসিডার করব। এবং সেটা আমরা স্ক্রিপ্ট প্লট কিভাবে বের করা হয় এটা আমরা দেখানো হইলো এখানে। এরপরে নেক্সট আমরা যেটা দেখবো, কন্ট্রিবিউশন অফ দ্য ভেরিয়েবলস টু PC1 and 2। মানে আমাদের যে 12 ভেরিয়েবল ছিল, তাহলে PC1 এর সাথে, PC1 এবং PC2 তারা কিন্তু তাদের মধ্যে কোনো কোরিলেশন নাই। তাহলে PC1 এর সাথে কোন ভেরিয়েবল গুলো রিলেটেড এবং PC2 এর সাথে কোন ভেরিয়েবল গুলো রিলেটেড, আমার যে আসল যে রিয়েল ভেরিয়েবল গুলো ছিল, PC1 এর সাথে কোনগুলো রিলেটেড এবং PC2 এর সাথে কোনগুলো রিলেটেড, সেগুলো আমরা দেখবো এখন। আমি যদি কমান্ডটা রান দেই, কন্ট্রিবিউশন অফ ভেরিয়েবলস টু ডাইমেনশন 1 অর PC1। কোন কোন ভেরিয়েবলস আমাদের এখানে 1 2 3 4 5 6 7, এই যে আমাদের 12 ভেরিয়েবল ছিল, তার মধ্যে এই 7টা ভেরিয়েবল তারা PC1 এর সাথে রিলেটেড, অথবা PC1 এ তাদের কন্ট্রিবিউশন হাই, সিগনিফিকেন্ট। দেন ফর PC2 যদি আমি পরের কমান্ড রান দেই, দিস ভেরিয়েবলস দে আর রিলেটেড টু PC2। তাহলে এটা এখান থেকে আমি ধারণা পাইলাম তো PC1 এর সাথে কারা রিলেটেড এবং PC2 এর সাথে কারা রিলেটেড। এটা একটা আমরা এখান থেকে একটা আউটপুট পাইলাম। এখন যদি আমি এটা এটা হচ্ছে স্ক্যাটার পট। এখন আমি আমার যে জেনোটাইপ গুলো ছিল 30 জেনোটাইপস অথবা 30 ট্রিটমেন্টস, সেই ট্রিটমেন্ট গুলোকে আমি ক্লাস্টারিং করবো, কোনটার সাথে কোনটা রিলেটেড, সেটা আমি এখন এখান থেকে আমি যে স্ক্যাটার প্লট করি, তো সেখান থেকে আমরা একটা ভিউ পাবো। তাহলে আমি পরবর্তীতে ডিসকাশনে আসতেছি, জাস্ট আমি একটু রান গুলো, নেক্সট ভিউগুলো দেখাই। এই আমাদের যদি এখানে PC1 এবং PC2 সাথে কার রিলেটেড এটা অলরেডি আমি দেখাইছি, সেটার আর একটু মোর লাইক ক্লারিফিকেশন। সো আমরা যদি এখানে দেখি, এই যে লাইনগুলো, যেমন এই যে ভেরিয়েবলটা, দিস ইজ রিলেটেড টু PC1। আমি যদি একটু ডিসকাশনে যাই, তো আমি যদি একটু এখানে ক্লারিফিকেশন করি মোর, এই যে আমি যদি এই ভেরিয়েবলটা, দিস ভেরিয়েবল ইজ রিলেটেড টু ডাইমেনশন 1, এবং এই ভেরিয়েবলের যে লেন্থ, এই যে লেন্থ
যেটা যার কন্ট্রিবিউশন বেশি, তার এই লেন্থ বা এই রেখাটার দৈর্ঘ্য তার তত বেশি। এটা জাস্ট গ্রাফিক্যাল বোঝানোর জন্য। কন্ট্রিবিউশন বেশি হলেই লেন্থ বেশি হবে। সো এখন যদি আমরা আবার, তাহলে আমার গ্রাফিক্যাল ভিউ পাইলাম কোন কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্টের সাথে কোন কোন ভেরিয়েবল রিলেটেড, এবং তাদের কন্ট্রিবিউশনটা কেমন। যদি এটার লেন্থটা হাই হয়, কন্ট্রিবিউশনটাও হাই। এটা একটা আমরা ধারণা পাইলাম। নেক্সট যদি আমাদের যেটা দরকার হয় বাইপ্লট। এখানে কোন ডাইমেনশনের সাথে কোন কোন ভেরিয়েবল রিলেটেড, এবং কোন কোন জেনোটাইপ ওই ভেরিয়েবলগুলো দিয়ে আমি ডিফাইন করতে পারবো, সেটার একটা ভিউ এখানে আমি পাইলাম। নেক্সট যাই এখানে কিছু। এখন তাহলে আমরা যদি আমরা এই ফিগারটা একটু এতক্ষণ, মানে আমি যেটা আলোচনা করছি পুরোটা এই ফিগারে চলে আসছে। এটা আমাদের অনেক সময় আমাদের যে থিসিস বা পেপারে এই ফিগারটা দিলেই সবকিছু এটার মধ্যেই, আমরা যে আলোচনা করছি সবকিছু এটার মধ্যেই কাভার করি। তো এখানে ডাইমেনশন 1 কত পার্সেন্ট ভেরিয়েন্স কাভার করছে, বা PC1 ডাইমেনশন 2 কত পার্সেন্ট ভেরিয়েন্স কাভার করছে সেটা। এবং ডাইমেনশন 1 এর সাথে, আমি যদি এই লাইনটা চিন্তা করি, এই ডাইমেনশন 1 এর সাথে কোন কোন ভেরিয়েবল রিলেটেড সেগুলো আমরা আগের ফিগারও দেখাইছি, এখানে বোঝা যাচ্ছে। এবং ডাইমেনশন 2 এর সাথে কোন কোন ভেরিয়েবল রিলেটেড, এবং ডাইমেনশন 1 কে বেস করে আমি কোন কোন জিনোটাইপকে গ্রুপিং করতে পারবো। আমি যদি এই ফিগারটা দেখি, যেখানে আমার জিনোটাইপ নাম্বার 13, 18 এবং 17, তারা মোটামুটি কাছাকাছি গ্রুপে পড়তেছে, একটা গ্রুপ হয়ে গেছে। এবং এই গ্রুপে কন্ট্রিবিউশন কার বেশি, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবল কন্ট্রিবিউশন সব থেকে বেশি। দেন দ্যাট মিনস এই জিনোটাইপ গুলোর এই ভ্যালুটা, এই ভেরিয়েবল ভ্যালুটা হাই, এই ভেরিয়েবল ভ্যালু তাদের জন্য হাই, এটাও হাই। এখন যদি আমি এই জিনোটাইপ নাম্বার 8 চিন্তা করি, তো এটা হচ্ছে টোটালটাই এই গ্রুপ থেকে গ্রুপের উল্টা দিকে। দ্যাট মিনস এই যে ভেরিয়েবল গুলো আছে, এই ভেরিয়েবলের জন্য এই 8 নম্বর জিনোটাইপের মান আইদার খুবই লো, ইভেন জিরোর কাছাকাছি হইতে পারে। তো এখান থেকে আমরা যে ধারণা পাইলাম, আমার সেটা হচ্ছে আমার এই জিনোটাইপ গুলো কিভাবে আমি গ্রুপিং করবো। আমি যদি এই গ্রুপে চিন্তা করি, 22, 21, 19, 23 এবং 15, তারা পাশাপাশি একটা গ্রুপে পড়তেছে। এবং এই গ্রুপের সাথে জড়িত ভেরিয়েবল হচ্ছে যে এই এই যে আমাদের PDL যদি আমি চিন্তা করি, এটা একটা ভেরিয়েবল এই গ্রুপটাকে ইনফ্লুয়েন্স করতেছে। 12, এই জিনোটাইপটা একাই একটা একটা গ্রুপে পড়ে গেছে, এবং এখানে তাকে ইনফ্লুয়েন্স করতেছে এই ভেরিয়েবল। তো এখানে বেস করে আমি ক্লাস্টার করতে পারবো যে আমার কোন জিনোটাইপ গুলো কোন কোন ক্লাস্টারে পড়ছে, এবং তাদের আমার যে রিয়েল ভেরিয়েবল গুলো ছিল তাদের মান কোনটাতে কেমন। তো এটা অনেক সময় আমাদের এটা দরকার হয় আমাদের থিসিসের জন্য। এখন আমি ফাইনালি দেখবো যে আমি ক্লাস্টার করব কিভাবে। তাহলে আমার এই পিসি এর সাথে ক্লাস্টার অ্যানালাইসিসের সাথে এটাকে আমি কিভাবে মেলাবো আর কি। এখন ক্লাস্টারিং আমি বিভিন্নভাবে করতে পারি। অনেকগুলো ক্লাস্টারিং করার মেথড আছে। আমরা যদি কে মিনস ক্লাস্টারিং করি, বা হায়ারার্কিক্যাল অন্য যে কোনো ধরনের ক্লাস্টার করি, সেই ক্লাস্টার করে তখন আমি ক্লাস্টারের যে আউটপুটটা, এখন ক্লাস্টারের আউটপুটটাকে যদি আমি এখানে অ্যাড করি, যে আমি ক্লাস্টার আউটপুটটাকে আমি এই যে আমার যে ইয়েগুলো ছিল এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এখন যদি এটাকে আমরা অ্যানালাইসিস করি ক্লাস্টারিং প্লাস পিসিএ দুটো মিলেই, সেক্ষেত্রে আমার নতুন করে আবার এই ডাটাটাকে রিড করতে হবে। ক্লাস্টার আমি অ্যাড করছি এটার সাথে। আমরা যদি এখানে 4টা ক্লাস্টার যদি আমি কনসিডার করি, তাহলে আমি বলছিলাম 13, 18, 17, তার একটা ক্লাস্টারে করতেছে
22, 21, 23, 15 তারা একটা ক্লাস্টারে পড়তেছে, বাকি এই জেনোটাইপ গুলো। এখন এই ক্লাস্টার গুলো ধরে আমি বলতে পারবো যে এই জেনোটাইপ গুলো তারা তাদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে। এই জেনোটাইপ গুলো তাদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে। আমি যদি এখানে একটু ডিসকাস করি, তাহলে আমরা যদি এটা চিন্তা করি, এটা একটা ক্লাস্টার, তাদের মধ্যে অনেক, যেটা 13, 18 and 17 তারা মোরালেস সিমিলার। দেন দিস গ্রুপস, তাদের মধ্যে সিমিলারিটি হাই, তাদের মধ্যে সিমিলারিটিস হাই, তাদের মধ্যে সিমিলারিটিস হাই। এবং এই গ্রুপের সাথে রিলেটেড এই তিনটা ভেরিয়েবল এই গ্রুপটাকে খুবই ইনফ্লুয়েন্স করতেছে। এই গ্রুপটাকে, এই ভেরিয়েবল প্লাস এই সবগুলো ভেরিয়েবল এই গ্রুপটাকে ইনফ্লুয়েন্স করতেছে। এবং এইগুলোরও ইনফ্লুয়েন্স আছে, বাট এগুলো থেকে এগুলো ইনফ্লুয়েন্স একটু কম হবে এই গ্রুপে। এই গ্রুপটা যদি, আর এই গ্রুপটা পুরোটাই অপোজিট সাইডে, তারপরে এই গ্রুপটাতে এই ভেরিয়েবল গুলোর মান লো, লো হবে। অনুরূপভাবে এই গ্রুপটা অন্যান্য গ্রুপগুলো থেকে এদের ডিস্টেন্সটা হাই, এবং এখানে ইনফ্লুয়েন্স করতেছে এই ভেরিয়েবল গুলো। এবং অন্য যে ভেরিয়েবল গুলো আছে তাদের মান এখানে খুব, তাদের কন্ট্রিবিউশন এখানে ইনসিগনিফিকেন্ট হবে। তাহলে হচ্ছে ডিস্টেন্সটা এখানে খুবই ইম্পর্টেন্ট। ডিস্টেন্স ডিস্টেন্স, ইম্পর্টেন্ট, ইয়েস। মানে কোথায় সেই পজিশনটা আসছে, কোথায় ডিস্টেন্স, এখান থেকে যে ডিস্টেন্স গুলো, ডিস্টেন্সটা। এই এবং ডিস্টেন্স হচ্ছে খুবই যে ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েন্সিং যে ফ্যাক্টর গুলো আছে সেটা কতটুকু কাছাকাছি আছে, সেটার হুম, উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে এই গ্রুপটাকে এই ফ্যাক্টর গুলো ইনফ্লুয়েন্স করছে বেশি। হুম, এটাকে যদি আমরা, ওই যে তুমি শুরুতেই যেটা বলছো যে সয়েল সায়েন্স যদি হয় এরকম ডিফারেন্ট লোকেশনে, আমি যদি কোরিলেটের জিনোটাইপ না ধরে ধরে যদি আমি এরকম চিন্তা হুম, করি যে নাইট্রোজেন কন্টেন্ট ডিফারেন্ট লোকেশনসে, হুম। সেক্ষেত্রে এটার এক্সপ্লেনেশনটা কিরকম হবে, সেক্ষেত্রে আমাদের জেনারেল যারা আছে বুঝতে একটু ইজি হবে। কন্টেন্ট, ক্যাডমিয়াম কন্টেন্ট, হ্যাঁ, ফসফরাস কন্টেন্ট, সাপোজ এরকম 12 অনেকগুলো ভেরিয়েবল আছে। 12 ভেরিয়েবল আছে, হ্যাঁ। আছে, এগুলো হচ্ছে ভেরিয়েবল। এবং যদি আমি জিনোটাইপ গুলো চিন্তা করি, ডিফারেন্ট লোকেশন, লোকেশন, লাইক হ্যাঁ। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বিভিন্ন জায়গা থেকে আমি স্যাম্পল নিয়ে আসি, চিটাগাং। হুম, তাহলে আমার যদি এটা হয় রংপুর, দিনাজপুর এন্ড রাজশাহী, হুম, এবং এই ভেরিয়েবল গুলো যদি হয় নাইট্রোজেন কন্টেন্ট, এই ভেরিয়েবলটা যদি হয় ক্যাডমিয়াম কন্টেন্ট, হুম, এটা যদি হয় ফসফরাস কন্টেন্ট, তাহলে আমি হুম। বলতে পারবো যে রাজশাহী, রংপুর, দিনাজপুর তাদের নাইট্রোজেন কন্টেন্ট, ক্যাডমিয়াম কন্টেন্ট, ফসফরাস কন্টেন্ট তাদের মোরালেস সিমিলার। এবং Yes. এগুলো যদি হয় এপাশের যে জায়গাগুলো, এগুলো যদি হয় সাপোজ ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, তো হুম। এই বেল্টে এই নাইট্রোজেন কন্টেন্ট, ক্যাডমিয়াম কন্টেন্ট, ফসফরাস কন্টেন্ট লো। এভাবে আমরা এটাকে Low, ডিফাইন করি। মানে এদের মধ্যে কানেকশনটা দুর্বল। আমরা যদি দুর্বল। বলি যে এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে খুব মানে স্ট্রংলি ইনফ্লুয়েন্স করছে, মানে এরা হচ্ছে কাছাকাছি, বাট ওই দূরের গ্রুপটাতে হচ্ছে ওই, যেটা হচ্ছে রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের তুলনায় ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুরের, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুরের যে সেম কন্টেন্ট গুলোর ইনফ্লুয়েন্সটা অনেক কম। অনেক কম। অনেক, হ্যাঁ। এক্সেলেন্ট। আবার এখানেও হতে পারে আর্সেনিক, লেটস আর্সেনিক, হুম। মলিবডেনাম, আদার্স নিউট্রিয়েন্ট কন্টেন্ট হাই হতে পারে, সেগুলো আবার এখানে এখানে আবার বেশি হাই, হয়। ওই 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 নিউট্রিয়েন্ট গুলো ওই আবার বেল্ট। রাজশাহী, দিনাজপুর, রংপুরে আবার কম। কারণ যেহেতু তাদের ডিস্টেন্স অনেক বেশি এবং তারা হচ্ছে অপোজিট সাইডে অলমোস্ট অবস্থান করছে। থ্যাংক ইউ, এক্সেলেন্ট। এই মোটামুটি আমাদের পিসিএ সম্পর্কে যেটা আলোচনা, হুম। এটা আহ, তো আমাদের এখানে এই মুহূর্তে বেশ কয়েকজন আমাদের অনলাইনে যুক্ত আছে। যারা যুক্ত আছেন, আপনাদের প্রশ্ন থাকতে পারে, যেহেতু পিসিএ নিয়ে আমরা জেনারেলি মানে কম্পারেটিভলি কম ইউজ করে থাকি পিসিএ কে, এবং এটি অত্যন্ত ইউজফুল একটি, বিশেষ করে ভালো জার্নালে এটি অনেক সময় রিভিউয়াররা সাজেস্ট করে যে আপনি একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে একটু সাজেস্ট করেন, গ্রুপিং করেন, বিশেষ করে বায়োডাইভার্সিটি ক্লাস্টার অ্যানালাইসিস গুলোর জন্য খুব প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের ডেফিনেটলি প্রশ্ন আছে, আপনারা যদি প্রশ্নগুলো জাস্ট কমেন্টে দিয়ে দেন তাহলে আমি আমাদের যে স্পিকার আছে ওনার সাথে সেগুলো শেয়ার করতে পারি আপনাদের হয়ে। এখানে যে ক্লাস্টারিংটা করছে মেইনলি হচ্ছে ভেরিয়েন্সের উপর ভিত্তি করে, তাই না? এখানে যে PC1 এর যে কম্পোনেন্ট গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। PC1 এর যে ভ্যালু গুলো আছে ফর হুম। ডিফারেন্ট জেনোটাইপস, PC2 হ্যাঁ, যে ভ্যালু গুলো আছে ফর ডিফারেন্ট জেনোটাইপস, সেটার উপর বেস করে এই এটা কাইন্ড অফ স্ক্যাটার প্লট। কাইন্ড অফ স্ক্যাটার স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট প্লাস ক্লাস্টারিং। ক্লাস্টারিং, স্ক্যাটার প্লট প্লাস ক্লাস্টারিং।
হ্যাঁ, এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আর মেইন কনসেপ্ট যেটা যারা হচ্ছে শুরুতে আপনারা মিস করেছেন, মেইন কনসেপ্ট হচ্ছে যখন একটা খুব অনেক বেশি ভেরিয়েবলস থাকে, সেটাকে ডিফাইন করা খুব ডিফিকাল্ট, বা তাদের মধ্যে রিলেশনস গুলো দেখা খুব টাফ, সেগুলো থেকে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে কম্পারেটিভলি ডাইমেনশনটা কমিয়ে নিয়ে আসা হয়। যেমন আমাদের এখানে অনেকগুলো ডাইমেনশন ছিল, সেখান থেকে কমিয়ে 3-4টা ডাইমেনশনে নিয়ে আসে, তাই না? এবং সেটাকে পরে টেস্ট করে দেখা হলো, বা কয়টা, 8টার মতো না, 8টার মতো ডাইমেনশনে চলে আসছিল। তার পরবর্তীতে সেখানে টেস্ট করা হয়, বেশ কয়েকটা টেস্ট করার পদ্ধতি আছে, এবং আমাদের স্পিকারে যে আজকের যে স্ক্রিপ্ট আছে সেটি শেয়ার করবেন এবং আপনারা সেটা পেয়ে যাবেন। হুম, সেইখান থেকে কিছু টেস্ট করে দেখা গেল যে আমরা এই কম্পোনেন্ট গুলো থেকে কতগুলো কম্পোনেন্ট ফাইনালি আমরা হচ্ছে আমাদের ফিগারের জন্য বা ফার্দার অ্যানালাইসিসের জন্য ইউজ করবো। তো উনি টেস্ট করে দেখেছেন যে যেই জায়গাতে এসে একদম শার্প একটা টার্ন করে অনেকটা এল শেপ বা এলবো শেপ হয়, যেই জায়গাতে এই যে এখানে যেই জায়গাতে যে 3 নম্বরে এসে দেখা গেছে যে লাইনটা একেবারে শার্প এখানে এলবো শেপ করেছে, তার মানে আমাদের 3 পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে এসে একটা ডেফিনেটলি চেঞ্জ এসেছে। বাকিগুলোর মধ্যে কাছাকাছি, তাদের ইনফ্লুয়েন্সটা অতটা বেশি না। তার মানে কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2 এই দুইটার এখানে ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। এটা হচ্ছে একটা ডিসিশন মেকিং, যে আমি কতগুলা কম্পোনেন্ট আলটিমেটলি নিয়ে কাজ করবো। তো এখানে আমাদের এই গ্রাফ অনুযায়ী আমরা দুইটা গ্রুপ বা দুইটা পিসের কম্পোনেন্ট নিয়ে আমরা ফার্দার প্রসেসিং এ গিয়েছি, এবং এই দুইটাকে যখন আমরা হচ্ছে বা আমাদের যখন ফাইনালি একটা গ্রাফে ক্লাস্টার আকারে নিয়ে আসা হয়েছে, সেইখানে ডিফারেন্ট যে কম্পোনেন্ট গুলো আছে সেটাকে এই দুইটা দুইটা কম্পোনেন্টের সাথে যে ডিফারেন্ট ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর গুলো আছে সেটার কিন্তু রিলেশন খুব সহজেই সেটা কিন্তু ডিফাইন করা যাচ্ছে এবং সেটাকে ক্লাস্টারিং করা যাচ্ছে। তো এটা একটি এক্সিলেন্ট এক্সিলেন্ট পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা অনেক বড় বড় ডাটাকে খুব সুন্দর করে করতে পারি। এখানে আহ, একজনের প্রশ্ন করেছেন, স্যার প্লিজ ডিসকাস এগেইন পিসিএ বাই প্লট। আমি ডাইমেনশন 1 এবং ডাইমেনশন 2 গ্রাফে বুঝতেছি না। হুম। বাই প্লট সম্পর্কে একটু এগেইন বলার জন্য একটু এখানে আসতে চাই। বাই প্লট আমরা যদি show করি, এই আমার যে স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না, শেয়ার। হ্যাঁ, দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা একটা বাই প্লট। বাই প্লট এখানে আছে আমার ডাইমেনশন 1। ডাইমেনশন 1 হচ্ছে আমার এই এই যে লাইনটা ডাইমেনশন 1। হুম। অথবা এখানে যদি আমি নাম্বার চিন্তা করি, এই যে এখানে 0, এই যে 2, 4, 6, এদিকে প্লাস, এদিকে হুম। মাইনাস, -2, এদিকে আমার। -4, এই 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 যে ডাইমেনশন 1। আর এইটা হচ্ছে আমার ডাইমেনশন 2। হুম। এখানকার প্লাসটা হচ্ছে একটু উল্টো দিকে, এখানে প্লাসটা হচ্ছে উপরের দিকে, আর মাইনাস ডাইমেনশন 2 এর জন্য মাইনাসটা অনেকটা হচ্ছে নিচে। এক্স এক্স ওয়াই অ্যাক্সিস এর মতো অনেকটা। এই যে এই হুম। ডাইমেনশন 2 এর জন্য এই যে +2, 4, 6 উপর দিকে যাচ্ছে প্লাস, আর নিচের হুম। দিকে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 0। হুম। এই যে ডাইমেনশন 1, ডাইমেনশন 2। এখন ডাইমেনশন 1 যদি চিন্তা করি, 13, এই যে আমার যে জেনোটাইপটা, এই 13-এর আমি যদি ওই শুরুর দিকে যাই পিসি ভ্যালুস গুলো, তো 13-এর ডাইমেনশন 1-এর জন্য একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা জাস্ট এখানে বসায় এই একটা স্ক্যাটার প্লট যেটা করা হয় আর কি, এখানে তার হুম। পয়েন্টটা এখানে আসছে। আমি হুম। যদি আহ, এটাতে যাই, এই যে পিসি ভ্যালুস, এই যে ডাইমেনশন 1-এর জন্য জেনোটাইপ নাম্বার 13, এই যে জেনোটাইপ 13-এর যে ভ্যালু ছিল 5 পয়েন্ট, অলমোস্ট 6, অলমোস্ট 6। অলমোস্ট 6। এখন আমরা সেই জাস্ট এই যে এখানে দেখেন, এই যে অলমোস্ট 6-এর কাছাকাছি এটা এসে পড়ছে এই পয়েন্টটা। এবং সবগুলা জেনোটাইপের জন্য ওইভাবেই ডাইমেনশন 1-এর জন্য পয়েন্টগুলোকে ইয়ে করা হয়েছে, আবার ঠিক সেম ভাবে ডাইমেনশন 2-এর জন্য করা হয়েছে। যখন আমরা এখানে আসলে ব্যাখ্যা করবো ডাইমেনশন 1 আসলে একটা আলাদা, ডাইমেনশন 2টা আলাদা ব্যাখ্যা হবে। কারণ দুইটা আছে আনকোরিলেটেড, এদের মধ্যে কোনো আসলে আনকোরিলেটেড। কোরিলেশন নাই। বাট দেখানোর জন্য, সুবিধার জন্য দুইটাকে একটা গ্রাফই দেখানো হয়েছে। আসলে গ্রাফ এখানে দুইটা, ডাইমেনশন 1-এর জন্য একটা গ্রাফ, ডাইমেনশন 2-এর জন্য একটা গ্রাফ। আচ্ছা, এখানে আরেকটু জাস্ট, যখন ডাইমেনশন 1 আমি ব্যাখ্যা করব, তখন ডাইমেনশন 1-এর ক্ষেত্রে আমার সিগনিফিকেন্টলি এই কোন ট্রেড গুলো আমাকে ইয়ে করছে, এই ট্রেড গুলো আমার, এই এই ট্রেড গুলো ডাইমেনশন 1-এর সাথে রিলেটেড। হ্যাঁ। এই আমাদের 12 ট্রেড ছিল, তার মধ্যে এই কটা হচ্ছে ডাইমেনশন 1-এ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউশন করতেছে। আচ্ছা, যখন আচ্ছা। আমি ডাইমেনশন 1 ব্যাখ্যা করবো, তখন এই ট্রেড গুলো আসবে। আর যখন বুঝতে ডাইমেনশন পেরেছি। ব্যাখ্যা করবো, তখন আমার এই ট্রেড গুলো আসবে। বুঝতে পেরেছি, তার মানে এই দুটো ইম্পর্টেন্ট। হুম। এক্সেলেন্ট। আর কোনো
প্রশ্ন আসেনি এখনো, তবে খুব চমৎকার আলোচনা হয়েছে এবং আমার মধ্যেও বেশ মানে বেশ কিছু প্রশ্ন মাথায় আসছিল, কিন্তু আলোচনার মধ্যে সেই প্রশ্নগুলো চলে এসেছে, আনসারগুলো চলে এসেছে। আমার মনে হয় যারা অনলাইনে আছেন তারা অনেকেই বিষয়গুলো সম্পর্কে অলরেডি একটা ভালো আইডিয়া পেয়েছেন। হুম। আমাদের যে স্ক্রিপ্ট গুলো আছে ডাটা আমার, কেউ যদি দরকার হয় এগুলো আমি শেয়ার করতে পারি, পরে তারা আবার একটু প্র্যাকটিস করলে এগুলো খুব ইজি। হ্যাঁ, তুমি আমাকে স্ক্রিপ্টটা দিয়ে দিও। আমি তো সাধারণত যেটা করি, ফেসবুকে থাকলে দেখা যায় লাইভগুলো ডিলিট হয়ে যায়। তো আমি এটাকে আমার একটা একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইউজ করতাম না, তো এই যে এই সিরিজটা চালু করার ক্ষেত্রে আমি সবগুলোকে ওইখানে রাখছি। আমি ডিসক্রিপশনে এই স্ক্রিপ্টগুলো আমি রেখে দেবো, সুতরাং যে কেউ ওইখান থেকে ওই স্ক্রিপ্টগুলো নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, উনি থ্যাংক ইউ দিয়েছেন এবং বলেছেন ইটস ক্লিয়ার টু মি নাও। আচ্ছা, আর তেমন কোনো প্রশ্ন নাই। সুতরাং আমরা মনে হয় সাম আপ করতে পারি, তাই না? হুম। হ্যাঁ, সাম আপ করতে পারি। তো আমাদের যারা অনলাইনে আছেন, সেশনগুলো থাকবে বা ইউটিউবেও থাকবে, সেখান থেকেও আপনারা পরবর্তীতে আরো এক্সপার্টিজ অর্জন করার সুযোগ আছে। এটি একটি বেস লাইন হিসেবে কাজ করবে এবং অল্প সময়ে যেহেতু স্ক্রিপ্টগুলো লেখা ছিল, উনি অনেক আলোচনা করেছেন এবং সেই প্রত্যেকটাই কিন্তু আমাদের থিসিসের বা জার্নালের জন্য যে কোনোটাই ইম্পর্টেন্ট হতে পারে, যে কোনো ফর্মে। এবং অ্যানালাইসিস বা আমরা যদি ইন্টারপ্রিটেশন করতে চাই, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, যে যে বিষয়গুলো এসেছে। তো আপনারা সেটা টেস্ট করবেন যারা অনলাইনে আছেন। এবং হ্যাঁ, একজনে বলেছেন প্লিজ শেয়ার দ্য ডেটা সো দ্যাট আই ক্যান প্র্যাকটিস ফ্রম দ্যাট। তো আমি রিকোয়েস্ট করবো যে ডাটাটাও শেয়ার করার জন্য। হ্যাঁ। ওকে, উইল শেয়ার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা শেয়ার প্র্যাকটিস করবেন এবং আমাদের আরো যে যেটা সবসময় বলে থাকি, যে এখন বর্তমান যুগে এআই, তারপরে অনলাইনে বিভিন্ন বিভিন্ন রিপোজিটরিতে প্রচুর পরিমাণে এই ডাটা সম্পর্কিত আছে। লেকচার বা ডেটা বা স্ক্রিপ্ট রয়েছে, সেগুলোর সাথে কোরিলেট করতে পারবেন এবং আপনি আপনি যদি ডেভেলপ করার ইচ্ছা থাকে তাহলে অনেক ডেভেলপ করার সুযোগ রয়েছে। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার বন্ধু এহসানুল হক। গতকালও উনি ডিপার্টমেন্টে গিয়ে বসেছিলেন রাত 10টা পর্যন্ত প্রায়। আজকেও 10টায়, আমার মনে হয় তুমি ডিপার্টমেন্টে আছো, তাই না? ডিপার্টমেন্টে হ্যাঁ। বাসায় আসলে কানেকশন বাসায় অনেক সময় দেখা যায় ইন্টারনেটে সমস্যা। কিছুটা একটু প্রবলেম হয়, সেই জন্য শুধুমাত্র এই আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য ডিপার্টমেন্টে এত রাত পর্যন্ত আছেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং চমৎকার এই সেশনটি পরিচালনা করার জন্য। পাশাপাশি যারা আপনারা অনলাইনে আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ইন্টারেকশন এবং উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করে, এবং আপনারা ডেফিনেটলি এখান থেকে বেনিফিটেড হবেন এই আশা করছি। এবং প্রতিবারের মতো আজকেও আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যারা আর শিখতে চায় এবং যারা নিজে নিজে অ্যানালাইসিস করতে চায় তাদের সাথে শেয়ার করবেন, তারাও বেনিফিটেড হবে। তো বন্ধু, তোমার আহ, শেষ করার এক মুহূর্তে তুমি যদি কোনো মেসেজ থাকে বা কিছু। মেসেজ, সবাইকে ধন্যবাদ। আর ফার্দার কোনো ধরনের কোনো ক্লারিফিকেশন বা হেল্প লাগে তো হুম। ক্যান নক করলেই আমরা আরো যে কোনো সময় আমরা ফিজিক্যালি আমরা অ্যাভেলেবল আছি, আমি এন্টোমোলজি ফিজিক্যালি ডিপার্টমেন্টে, এস অ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্টে। সো যে কোনো সময় এই রিলেটেড, ইভেন আর রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আর রিলেটেড। সরাসরি কথা বলতে চাইলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সহযোগিতা করার। এবং এটা প্রত্যাশা যেন সবাই সবার অ্যানালাইসিস নিজে করে। ইনশাল্লাহ দেখা হবে আর নেক্সট সেশনে। যেহেতু আমাদের রেগুলার সেশনগুলো শেষ হয়েছে, আমরা এখন অন রিকোয়েস্ট বেসিস কাজ করছি। তো আমাদের কাছে বেশ কিছু রিকোয়েস্ট এসেছে, দুই রকমের সাজেশন রিকোয়েস্ট এসেছে। একটা ক্লাস্টার অ্যানালাইসিস, যেটা কিছু অংশ এখান থেকেও হয়তো আইডিয়া এসেছে। ক্লাস্টার অ্যানালাইসিস, ডেন্ডোগ্রাম, হিট ম্যাপ, এই সম্পর্কিত কিছু কিছু রিকোয়েস্ট এসেছে। আর একটা রিকোয়েস্ট এসেছে কিভাবে আমরা জিআইএস বা ম্যাপিং এর কাজগুলা করতে পারি, আহ, সেটা আর এর মাধ্যমে। তো দেখি আমরা সময় সুযোগ বুঝে যেভাবে বেটার হয় সবার জন্য, যদি কোনো স্পেশালিস্ট থাকে অথবা আমি নিজেও চেষ্টা করতে পারি, ইনশাল্লাহ আবার আরো সেশনে দেখা হবে।